আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের ডার্বি ম্যাচে ফার্স্ট 11 কী হতে পারে। দু রকমের ফার্স্ট 11 বানিয়েছি, যেটা আমি জেনারেলি বানিয়ে থাকি। সেরকম দু রকমের ফার্স্ট 11 আছে, একটাতে একটু ডিফেন্সে জোর দেওয়া হয়েছে আর একটাতে একটু অ্যাটাকে জোর দেওয়া হয়েছে। সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে নেবো এই ভিডিওতে। কিন্তু তার আগে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এই বিষয়টা নিয়ে চুপ থাকলে বা এটা নিয়ে চুপ থাকাটা উচিত বলে আমার মনে হয়নি, তাই এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এই বিষয়টা মোহনবাগান বা ইস্ট বেঙ্গল বলুন বা ভারতীয় ফুটবল বলুন বা বাংলার ফুটবল বলুন, তার সঙ্গে সম্পর্কিত নয়, পুরোপুরি অন্য বিষয়। আমরা একটা অস্বাভাবিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা সারা পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দুটো যুদ্ধ হচ্ছে, আপনারা তো জানেনই। তার সঙ্গে আমাদের পড়শি দেশে স্বাধীনতার নামে একটা নির্লজ্জতার উলঙ্গ নৃত্য, সেটা আমরা দেখতে পেলাম। এবং আমাদের দেশেরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে এবং কোনোটাই সুখকর ঘটনা নয়। প্রত্যেকটা জিনিসই আমাদেরকে কিছু না কিছুভাবে এফেক্ট করছে। আমরা যতই চোখ বন্ধ করে থাকি না কেন, আমরা যতটাই স্পোর্টস নিয়ে বা বলুন ফুটবল নিয়ে বা বলতে পারেন মোহনবাগান নিয়েই নিজেদেরকে এই সমস্ত বিষয় থেকে সরিয়ে রাখি না কেন, আজ নয় কাল বিষয়টা কিন্তু আমাদের গায়ে এসেও পড়তে পারে এবং তার আঁচ অলরেডি আমাদের কাছাকাছি এসে পৌঁছচ্ছে। আজকে আরজি করে যে ঘটনাটা ঘটে গেল, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি কোনো পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে বলছি না। আপনি যে কোনো দলের সমর্থক হতে পারেন, কিন্তু একটা বাজে ঘটনা, একটা নোংরা ঘটনা, সেটা সবসময় প্রতিবাদযোগ্য। আমি বলছি না আপনি কোনো পার্টির সমর্থনে গিয়ে বা কোনো পার্টির ঝান্ডার তলায় গিয়ে এটার প্রতিবাদ করুন। আপনারা প্রত্যেকে একজন সাধারণ স্বাভাবিক স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। যদিও এই প্রশ্নটা থেকে যায় যে আমরা কতটা স্বাধীন, তবুও বলছি আপনারা প্রত্যেকেই নিজেদের মতো করে প্রতিবাদ করুন। রাস্তায় নেমেই প্রতিবাদ করতে হবে বা কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ মিছিলেই যেতে হবে তার কোনো মানে নেই। প্রত্যেকে নিজেদের মতো করে প্রতিবাদ করতে পারেন। আপনারা সেই ধরনটা নিজেরাই চুজ করবেন এবং সেইভাবেই প্রতিবাদ করবেন। সেটা একটা মোমবাতি বাড়ির বাইরে জেলে হতে পারে, একটা প্ল্যাকার্ড নিজের বাড়ির বারান্দায় লাগিয়ে হতে পারে। যে কোনোভাবে প্রতিবাদ করা যায়, কিন্তু প্রতিবাদ করার সময় কিন্তু এগিয়ে আসছে, আর দেরি করা যাবে না। এবার চলে আসি মোহনবাগানের ফার্স্ট 11 এবং ডার্বি ম্যাচে মোহনবাগানের ফার্স্ট 11 কী হতে পারে। প্রথমে বলে রাখি, দেখুন, ডার্বি ম্যাচে আমাদের টিম যতই ভালো হোক না কেন বা আমরা যতটাই ডার্বি নিয়ে লক্ষ্য স্থির করে রাখি না কেন, যতটাই প্র্যাকটিস করে রাখি না কেন, আসল খেলাটা হবে 90 মিনিট। এবং ডার্বি এমন একটা ম্যাচ, এই ম্যাচটা আগে থেকে প্রেডিক্ট করা যায় না। তো সকলেই বলে যে 90 মিনিট যারা ভালো খেলবে তারা এই ম্যাচটা জিতে নিয়ে যাবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তার থেকে একটু আলাদা। সেটা হচ্ছে যারা এই জেদটা নিয়ে পুরোটা খেলতে পারবে যে আমাদের জিততেই হবে, মাঠে প্রাণ দিয়ে দেবো ঠিক আছে, কিন্তু ম্যাচ হারবো না, এই মানসিকতা নিয়ে যে টিম খেলবে সে কিন্তু জিতবে। তো সেই হার না মানা মানসিকতাটা ভীষণভাবে দরকার এবং এই হার না মানা মানসিকতাটা প্লেয়ারদের মধ্যে ইনপুট করার জন্য কোচের একটা বিশাল ভূমিকা থাকে। যদিও কোচ আমাদের নতুন এসছেন, কিন্তু আশা করা যায় যে তিনিও বিভিন্ন আমাদের ম্যানেজমেন্টের কর্মী বা বিভিন্ন প্রাক্তন ফুটবলার বা মোহনবাগানের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই জেনেছেন যে এই ম্যাচটার গুরুত্ব কতটা এবং এই ম্যাচটা মানে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং কতটা জেদ নিয়ে মানসিকতা নিয়ে খেলতে হয়। তো সেগুলো আশা করি তিনি জানেন এবং সেগুলো অলরেডি প্লেয়ারদের মধ্যে তিনি পুট করতে শুরু করেছেন, এটাই মনে করা হচ্ছে। এবং টুর্নামেন্টের নিরিখে দেখলেও এই ডার্বিটা কিন্তু মরণবাঁচন ম্যাচ হতে চলেছে। ম্যাচটাতে আমাদেরকে জিততেই হবে। হ্যাঁ, ড্র করলে আমরা যেতে পারি, সেটা অবশ্যই, কিন্তু ম্যাচটা আমরা ড্র করার মানসিকতা নিয়ে তো নামবো না। আমাদেরকে ম্যাচটা যে কোনোভাবে জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে। সে 1 গোলই হোক আর 5 গোলই হোক, যতই গোল হোক না কেন, আমাদেরকে কিন্তু ম্যাচটা জিততে হবে। এই মানসিকতাটা ফার্স্ট নিয়ে আমাদের নামতে হবে। এবার যদি চলে আসি মোহনবাগানের ফার্স্ট 11 কীরকম হতে পারে। প্রথম যে ফার্স্ট 11টা বানিয়েছি সেটা কিছুটা ডিফেন্সিভ, কারণ এখানে দুটো বিদেশি সেন্টার ব্যাককে একসঙ্গে ব্যবহার করা হয়েছে। এখানে সুভাশিস, অ্যালবার্তো এবং টম তিনটে ডিফেন্সের যে জায়গা, সুভাশিস ছাড়া বাকি দুটো জায়গাতেই বিদেশি ডিফেন্ডার রাখা হয়েছে। আর গোলকিপার নিয়ে আলাদা করে বলছি না, ওখানে বিশাল ছাড়া আমাদের কোনো অপশান নেই আপাতত। এবং সামনে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আপুইয়া থাকলো। দুধারে রয়েছে সাহাল এবং থাপা এবং তার দুধারে দুটো উইংয়ে মনবীর না হলে আশিস আর এদিকে লিস্টার না হলে আশিক। এই দুটো জায়গা চেঞ্জ হচ্ছে না, দুটো উইঙ্গারের জায়গা মোটামুটি সব ছকেই একই রকম থাকছে। আর সামনে ফ্রি প্লেয়ার হিসেবে দিমি বা গ্রেগ,
এই ক্ষেত্রে কিন্তু দিমি আর গ্রেগকে একসঙ্গে নামানো হচ্ছে না, আর সামনে জেমি ম্যাকলারেন বা জেসন কামিন্স। এখন একটা অল্টারনেটিভ ছক এরকমও হতে পারে যেখানে আমরা একটা বিদেশি ডিফেন্ডার ইউজ করলাম আর দিমি গ্রেগ দুজনকে একসঙ্গে ইউজ করলাম, কিন্তু স্ট্রাইকারের জায়গায় আমরা সুহেলকে রাখলাম। কিন্তু ডার্বি ম্যাচের মতো জায়গায় সুহেলকে যদি আমরা সামনে দিই আর ও যদি গোল মিস করে, বারবার গোলের সুযোগ আসবে না। তো ওই জায়গায় একজন স্ট্রাইকার হিসেবে ফরেন স্ট্রাইকার এবং পারফেক্ট স্ট্রাইকার রাখাটা জরুরি, একজন এক্সপিরিয়েন্স স্ট্রাইকারকে রাখাটা জরুরি। তাই ওই ছকটা আমি করতে গিয়েও করলাম না যে সুহেলকে সামনে দিয়ে পেছনে দিমি আর স্টুয়ার্টকে একসঙ্গে খেলানো, সেটা রিস্ক হয়ে যাবে। আর এই ছকে আমার মনে হয় সাহাল, আপুইয়া, থাপা এই তিনটে ট্রায়ো যদি একসঙ্গে খেলে এবং তাদের দিয়ে যদি আমার কাজটা হয়ে যায়, তাহলে আমার এক্সট্রা প্লেয়ার এফর্ট দেওয়ার দরকারটা কী আছে। তবে এই ছকের একটা সমস্যা হচ্ছে এইটাই যে আপনি যদি প্রথমেই দুটো ডিফেন্ডারকে নামিয়ে দেন আর আমরা যদি গোল খেয়ে পিছিয়ে পড়ি, সেক্ষেত্রে ডিফেন্সকে আর স্ট্রং করার কোনো জায়গা থাকবে না। এই ডিফেন্সটাই কিন্তু আলটিমেটলি স্ট্রং ডিফেন্স, আর এই ডিফেন্সটা যদি দাঁড়াতে না পারে কোনো কারণে বা গোল খেয়ে যায়, তাহলে কিন্তু ডিফেন্স স্ট্রং করার আর জায়গা থাকছে না। তবে গোল তোলার চাহিদা থাকলে যে আমাকে আরও গোল তুলতে হবে, আমাকে ম্যাচের অনেক মিনিট চলে গেল গোল পাচ্ছি না, সেক্ষেত্রে এই ছক থেকে চেঞ্জ করে একজন ডিফেন্ডারকে তুলে নিয়ে একজন ভারতীয় প্লেয়ারকে নামিয়ে আমরা গ্রেগ এবং দিমিকে একসঙ্গে প্লেস করতে পারি এবং অ্যাটাকটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারি। এবার যদি চলে আসি নেক্সট ছক, এটা কিন্তু পুরোপুরি অ্যাটাকিং ছক। এখানে তিনজন ডিফেন্ডারের জায়গায় সুভাশিস, টম দুজন তো রয়েছেই, বা টমের জায়গায় অ্যালবার্টো থাকতে পারে। আর একজনটা যে ব্যাকের জায়গাটা রয়েছে থার্ড, সেখানে দীপেন্দু বা দীপক টাংরি কাউকে আমরা ইউজ করলাম। এখানে ডিফেন্সটা কিছুটা হলেও কম্প্রোমাইজ হলো, কিন্তু আমাদের অ্যাটাকটা অনেকটা বেড়ে গেল। এক্ষেত্রে আপুইয়া বা অভিষেক খেলতে পারে। থাপার পজিশানটায় থাপা বা আপুইয়া নিজে একটু এগিয়ে অভিষেককে পেছনে দিয়ে খেলতে পারে, অথবা থাপার জায়গায় সাহাল খেলতে পারে। গ্রেগ স্টুয়ার্ট একটা ধার থেকে অপারেট করলো। এখানে অ্যাকচুয়ালি ছকটা চেঞ্জ করা যাচ্ছিল না বলে আমার দেখানোটা একটু অন্যরকম হয়েছে। গ্রেগ এখানে একটু সামনে থেকে থাকবে, দিমি আর গ্রেগ সামনে, মানে 3-4-2-1 এরকম হবে ব্যাপারটা। এই ছকটা আমি এখানে পেলাম না বলে দেখাতে পারলাম না আপনাদেরকে। এক্ষেত্রে গ্রেগ দিমির পাশেই থাকবে একটু সামনে, আর পেছনে দুজন থাকছে আপুইয়া, থাপা, বা এই সেন্ট্রাল ডিফেন্সিভ বা ব্লকার হিসেবে দুজন থাকছে। সেখানে সাহালও থাকতে পারে ক্রিয়েটার হিসেবে। দুটো সাইড একই থাকছে। আর সামনে আমি জেসন কামিন্স বা ম্যাকলারেন যে কোনো একজনকে ইউজ করলাম। এখানে আমি শুধু কামিন্সের নাম লিখেছি, এখানে কামিন্স বা ম্যাকলারেন দুটো ইউজ হতে পারে। এটা পুরোপুরি অ্যাটাকিং ছক হবে, কারণ মাঝ মাঠে দিমি, সাহাল এবং গ্রেগ এই তিনটে প্লেয়ার যদি একসঙ্গে থাকে, তাহলে আমার ধারণা মাঝমাঠটা পুরোপুরি আমাদের দখলে থাকবে। এবং মাঝমাঠ আমাদের দখলে থাকা মানে ম্যাচ আমাদের দখলে থাকা। তো প্রথম থেকে এই ছক নামিয়ে আমরা অপোনেন্টের সমস্ত প্ল্যান বানচাল করে দিয়ে বা পুরো মাঝমাঠের দখল নিয়ে খেলাটাকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি। অথবা এটা করা যায়, আমরা প্রথম ছকে প্রথম দিকে নামলাম, দেখলাম সেই ছকে কি অবস্থা হচ্ছে আমাদের, বা আমরা গোল তুলতে পারছি কি না। যদি বেশ কিছুক্ষণ দেখা যায় আমরা গোল তুলতে পারছি না, ফার্স্ট হাফ হয়ে যাওয়ার পরও গোল এলো না, তখন আমরা এই ছকে শিফট করে আলটিমেট অ্যাটাকটা করতে পারি। তবে এটাও বলছি যে এই যে দুই ছক নিয়ে আমরা আলোচনা করছি, এই দুই ছক সম্পর্কে কিন্তু অপোনেন্টের কোচ এবং অপোনেন্টের স্ট্র্যাটেজি যারা দেখেন, যে ম্যানেজমেন্টের যারা রয়েছে আর কি, ম্যানেজমেন্ট না, প্লেয়ারদের সঙ্গে যে কোচিং টিমের যারা রয়েছে তারা কিন্তু স্ট্র্যাটেজি ঠিক করে, তারাও কিন্তু এটা সম্পর্কে অবহিত থাকবে। তো আমাদের কোচ এমন একজন কোচ, তিনি কিন্তু এই সবের বাইরে বেরিয়ে গিয়ে নতুন কোনো ধরনের ফরমেশন নামাতে পারেন। তিনি একটা প্লেয়ারকে অন্য জায়গায় খেলিয়ে পুরোপুরি চমক দিতে পারেন। এই রকম কিছু কাজ কিন্তু আগেও মলিনা করেছেন। ফলে মলিনা এক্স্যাক্টলি কী করবেন এটা আগে থেকে প্রেডিক্ট করাটা খুব মুশকিল। আগের দিন যখন আমরা প্রথম দেখেছিলাম আশিস রায়কে নামানো হয়েছিল, আশিস রায় একটা অদ্ভুত জায়গা দিয়ে খেলছিল, কিন্তু প্রায় বলতে পারেন স্ট্রাইকারের জায়গায় চলে গিয়েছিল। তো সেরকম উনি অনেক কিছুই করতে পারেন। তো আমাদের সাধারণ বুদ্ধিতে যেটা মনে হচ্ছে স্ট্যান্ডার্ড এই দুটো ছক হতে পারে, সেই দুটো ছক আপনাদের কাছে তুলে ধরলাম আমি। তো মলিনা কী করবে সেটা বলাটা আমার পক্ষে কেন কোনো কারোর পক্ষেই খুব মুশকিল। তো এই দুটো ছক নিয়ে আপনাদের কি মতামত আপনারা প্লিজ কমেন্টে জানান। তো আমি এই দুরকম ছকই বানাতে পেরেছি আপনাদেরকে, তাই সেই দুটোই দেখালাম। এবার আপনারা যদি নতুন কোনো ছক মনে হয় আপনাদের মাথায়, সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন।
তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।